টপ লেভেল লিডারশিপ বলছেন যে চাঁদাবাজি বা দুর্নীতি বা কোন রকম লুটপাট জমি দখল মাটি ভরাটের সঙ্গে যদি দলের কেউ যুক্ত থাকে তাকে বহিষ্কার করা হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং কিছু কিছু জায়গায় আমরা দেখছি অহরহ ঘটছে এবং আমরা কিছু কিছু জায়গায় ব্যবস্থা নিতে দেখছি। মানে কতটা অহরহ ঘটছে যে দল 2-3 দিন আগে আমাকে একটা মানে অনুরোধ জানিয়েছে যে আমাকে তালিকা দেবার জন্য, যেহেতু আমি বলেছি যে দলে এই ঘটনাগুলো ঘটছে, দলের নেতাকর্মীরা এগুলো করছেন, এবং আমাকে 168 পাতার একটি রিপোর্ট দিতে হচ্ছে। আমি জানি না এই রিপোর্টের পরে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে বা কতজনের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়া যাবে। সো এটা তো আমাদের পলিটিক্যাল কালচার। এখন আমি জানি না বিএনপি কিভাবে দেখছে, আমি আমার মতটা বলতে পারি। আমি সামনে খুবই অস্পষ্টতা দেখছি, আমি সামনে কেওস দেখছি, আমি সামনে বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। আমি খুব পরিষ্কার এবং স্বচ্ছ কোনো ছবি সামনে দেখতে পাচ্ছি না। কেন প্রশ্ন যদি করেন, তার জবাব হচ্ছে ডে 1 থেকে আমরা দেখেছি স্টুডেন্টদের মধ্যে থেকে এক ধরনের আওয়াজ এসছে, তারা পুরনো সিস্টেমটাকে বাতিল করতে চায়। আমরা দেখেছি গ্রাফিতিতে লেখা তাদের দেয়াল লিখনের মধ্যে তারা তাদের মনের কথাগুলো লিখেছে, এবং সেই কথাগুলোর যদি আপনি পড়েন, এর মর্মার্থ যদি অনুধাবন করি, আমরা রিড বিটুইন দ্য লাইন্স যদি আমরা যাই, আমরা দেখবো তারা এক্সিস্টিং সকল সিস্টেমকেই কিন্তু চ্যালেঞ্জ করেছে। এবং যেই রাজনীতিটা আসলে গত 50 বছর ধরে বাংলাদেশকে চালিত করেছে, যে রাজনীতিটা বাংলাদেশে গত 50 বছর ধরে ছিল, সেই রাজনীতি ভালো হোক মন্দ হোক হোয়াট এভার ইট ইজ, তারা এটার আমূল একটা পরিবর্তন চেয়েছে। এবং যে কোনো আমূল পরিবর্তনের কথা যখন হয় তখন শুরুর সময়টা তো কিছুটা লন্ডভন্ড হবেই, এবং এখন কিন্তু আমার কাছে মনে হয় সেই লন্ডভন্ডের সময়টা। ফর এক্সাম্পল, বড় যেই এক্সিস্টিং রাজনৈতিক দল তারা কিন্তু একটি দ্রুত নির্বাচন চাইছে, এবং তারা চাইছে যে নির্বাচনের জন্য একদম এসেনশিয়াল যে সংস্কার, ফর এক্সাম্পল ইসি, ভোটার তালিকা, বিচার বিভাগ, টু সাম এক্সটেন্ট, নির্বাচন কমিশন গঠন করা নতুন, যেটা হলো কিছুদিন আগে, এইরকম একেবারে, এবং প্রশাসন লাস্ট বাট নট দ্য লিস্ট, এই জায়গাগুলোতে একটা মোটা দাগের সংস্কার করে দ্রুত একটি নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু যারা এই গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল তারা বাংলাদেশটাকে আবার অন্যভাবে দেখতে চায়, এবং অন্যভাবে দেখতে চায় বলেই তারা হয়তো ভাবছে, হয়তো না, এখন অবশ্য তারা ক্লিয়ার করেছে, প্রথম দিকে কিছুটা অস্পষ্টতা ছিল, তারা চাইছে একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে, এবং সেই নতুন রাজনৈতিক দলটা আসলে চাইলেই তো গঠিত হয়ে যাবে না, এটার জন্য একটা সময়ের ব্যাপার আছে। সো তারা হয়তো চাইছে কিছুটা সময়ে ক্ষেপণও করতে, এই বিতর্কগুলো আসুক এর মধ্যে দিয়ে নানান তাত্ত্বিক আলোচনার মধ্যে বাংলাদেশ যাক, এবং সেখান থেকে এক ধরনের সময়ও পাওয়া গেল, এবং এক ধরনের ঐক্যমতের জায়গা যদি তৈরি হয় সেটাও তৈরি করা গেল। দেখুন, এই ডিসেম্বরের শেষে কিন্তু 6টি কমিশনকে তার রিপোর্ট দেওয়ার কথা, এবং এই 6টি কমিশনের পর জাতীয় ঐক্যমত্য কমিশন আলাদাভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে হবে, এবং সেই কমিশন আসলে মোটা দাগে যেই বিষয়গুলোতে একমত হয়েছে সেই বিষয়গুলো সংস্কার করবে। দেখুন, ডক্টর ইউনূসের কথার সঙ্গে কিন্তু স্টুডেন্টদের কথার যে সবসময় মিলে যাচ্ছে তেমনটিও না। ডক্টর ইউনূস বলছে মানুষ চাইলে সংস্কার করব, মানুষ না চাইলে সংস্কার করব না, কিন্তু স্টুডেন্টরা চাইছে না, আগে সংস্কার হবে, সংস্কার শেষ হবে, যারা গণ অভ্যুত্থানে ছিল এবং যারা বিপ্লব বলছে এখন, যারা সামনের সারিতে থেকে এই ধরনের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল, তাদের বিচার কমপ্লিট হবে, তারপরে নির্বাচন। অর্থাৎ বিষয়টির মধ্যে ভিন্নতা নিশ্চয়ই লক্ষ্য করছেন। একদম আপনি পুরো বিষয়টিকে ব্যাখ্যা করলেন। আমি এবারে আপনার মতামত নেই যে রাজনীতির যে আমূল পরিবর্তনের কথা বলছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে পজিটিভলি দেখছি। আচ্ছা, বিকজ আমাদের 50 বছরের যে রাজনৈতিক কালচার, যে রাজনৈতিক সংস্কৃতি আমরা গঠন করেছি, সেটা খুব ভালো সংস্কৃতি না। আপনি আমাকে বলুন তো, আপনার পরিবারের যে ছেলেটি ম্যাট্রিকে স্ট্যান্ড করেছে, ইন্টারমিডিয়েটে চমৎকার রেজাল্ট করেছে, তাকে আপনি রাজনীতিবিদ হিসেবে ভাবতে পারেন না। বুবলি, এখানেই খুব দুঃখ। দেশের পলিসি মেকার যারা হবে, রাষ্ট্র গঠন যারা করবে, রাষ্ট্র মেরামত যারা করবে, মানুষের ভবিষ্যৎ যারা নির্ধারণ করবে, তাদের মধ্যে আমরা মেধাবীদের ভাবতে পারি না। আমাকে আমার পরিবারে আই এম দি অড ওয়ান আউট, আমাকে আমার পরিবার আইসোলেটেড করে রাখা হয় না। আমরা খুবই ভদ্র, আমাদের কেউ কাউকে মুখে বলে না, কিন্তু ডেফিনেটলি আমি বুঝি ওরা যখন আমাকে লুক ডাউন করে, কারণ ওরা ভাবতেই পারে না যে একটা ভদ্র শিক্ষিত পরিবারের মেয়ে কি করে রাজনীতি করে। এবং সত্যি তো, এত নোংরা জায়গাটার মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ করাটাও কিন্তু নিজে নিজে ক্ষয় হয়ে যাওয়া। সো আমি মনে করি একটা কালচারাল চেঞ্জ, একটা পলিটিক্যাল চেঞ্জ ইজ আ মাস্ট, কারণ দেশটা বহু পিছনে গেছে, আর পিছনে যাওয়া সম্ভবত আমরা এফোর্ড করতে পারি না। সেক্ষেত্রে তো আসলে তখন একটা বিষয়ে চাওয়া পাওয়ার যে
এখন বিএনপি জামাত দুজনই বলছে যে একেবারে কম সময়ের মধ্যে নির্বাচন, একেবারে যে বেসিক সংস্কারগুলো না করলে না সেটি করে নির্বাচনের কথা বলছে, কিন্তু যদি রাজনীতির আমূল পরিবর্তন ঘটাতে হয় তাহলে তো সেটি আবার সম্ভব হচ্ছে না। এই দুটো জায়গায় কনফ্লিক্ট করছে। আমি আপনাকে আজকে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট আপনাকে বলি, প্রতি মুহূর্তে একটা নতুন সরকারকে এই কনফ্রন্টেশন গুলোর মুখোমুখি হতে হবে এবং কোনোভাবেই একটা রাষ্ট্র সুস্থিরভাবে, যেটা আমরা 91 থেকে 96 বা 96 থেকে 2001 চলতে দেখেছি, ততটা স্টেবিলিটিও এই রাষ্ট্রের কিন্তু এই ক্ষতগুলো মেরামত না করে বা এগুলোকে অ্যাড্রেস না করে যদি একটি নির্বাচন দিয়ে দ্রুত কভার করার চেষ্টা করা হয়, এটি টিকবে না। প্রশ্নে যাবার আগে এটার সাথে আগের প্রশ্নটিও কানেক্টেড, পলিটিক্যাল কালচারের কথা বলছিল। দেখুন, দীর্ঘ 50 বছর, 91 সালে তো মোটা দাগে একটা বন্দোবস্তে আসতে পেরেছিল রাজনৈতিক দলগুলো যে পরবর্তী নির্বাচন কিভাবে হবে। এবং আপনি যদি একটু মনে করে দেখেন, 91 থেকে 96 এর বিএনপি সরকার এবং 96 থেকে 2001 এর আওয়ামী লীগ সরকার, মোটা দাগে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো সরকার এসছে 90-উত্তর বেস্ট দুটো গভর্নমেন্ট ছিল। দুই দলের জন্যই ওই সময়টা ছিল সবচেয়ে ভালো সময়। এরপরে আমরা কি দেখলাম? এই বন্দোবস্তটাকে পাল্টে ফেলবার একটা চেষ্টা, এবং তার ফলে 1-11 আসলো। 1-11 এর পরে যখন হাসিনা আসলো, হাসিনা একেবারে হাত ধুয়ে আজান দিয়ে এমন ভাবে মাঠে নামলো যে কোনোভাবেই আর ক্ষমতা ছাড়া যাবে না। আপনি আমাকে বলেন, তিনি এই যে ভোট জালিয়াতি করেছেন, ভোটের নতুন নতুন অভূতপূর্ব সিস্টেম আবিষ্কার করেছেন, ধরুন এক দলের নির্বাচন আরেক দলকে জোর করে, জাতীয় পার্টির কথা বলছি, 14 সালের নির্বাচন জোর করে এনে নির্বাচনে পার্টিসিপেট করতে বাধ্য করা, কিংবা ধরুন 18 সালের নির্বাচন যেটা ভোর রাতে শেষ হয়ে যায়, কিংবা 24-এর নির্বাচন যেটা নিজের দলের সাথে নিজের দলের প্রতিদ্বন্দ্বিতা হয়। বিশ্বে নজিরবিহীন পদ্ধতি যে তিনি উদ্ভাবনগুলো করলেন, এটাকে কি আপনি আমাদের পলিটিক্যাল কালচারের অংশ বলবেন? হ্যাঁ, বলতে তো হবে, কারণ এটা আমাদের হিস্ট্রির পার্ট। তো এটা আমাদের পলিটিক্যাল কালচারের অংশ যদি হয়, তাহলে এটা ইন্ডিকেট করে যে কালচারালি আমরা ভালোর দিকে না গিয়ে ক্রমশ আমরা পেছনের দিকে গেছি। এবং এর ফলে যেটা হয়েছে, 15 বছরে না মানুষের রাগ, ক্ষোভ, বিভেদ, ঘৃণা, নির্মূলের রাজনীতি সবকিছু মিলিয়ে একটা প্রেসার কুকারের মতন অবস্থা হয়েছে। সো ঢাকনাটা যখন খুলেছে, তখন অনেক কথা, অনেক আওয়াজ, অনেক চিৎকার, অনেক প্রতিবাদ, অনেক রকম হইচই আমরা চারপাশে দেখতে পাচ্ছি। আমি এটাকে খুবই পজিটিভ ভাবে দেখি। আমি ওনার ওই অংশের সঙ্গে একবারই একমত যে এটা ধীরে ধীরে পরিবর্তনটা আসবে। তবে এই যে এখন যেই প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলোকে যদি আপনি ধামাচাপা দেবার জন্য দ্রুত কিছু করবার চেষ্টা করেন, সেটা না রাজনৈতিক দলগুলোর জন্য ভালো পরিণতি আনবে, না রাজনীতি ইটসেলফের জন্য ভালো পরিণতি আনবে। পজিটিভ চেঞ্জের কথা আমরা বলছি। আমাদের এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেমের যেই কালচার, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি, সেটার কিছু পরিবর্তন যেমন আমরা দেখতে পাচ্ছি। বিএনপির টপ লেভেল লিডারশিপ বলছেন যে চাঁদাবাজি বা দুর্নীতি বা কোনো রকম লুটপাট, জমি দখল, মাটি ভরাটের সঙ্গে যদি দলের কেউ যুক্ত থাকে তাকে বহিষ্কার করা হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং কিছু কিছু জায়গায় আমরা দেখছি অহরহ ঘটছে, এবং আমরা কিছু কিছু জায়গায় ব্যবস্থা নিতে দেখছি। কতটা অহরহ ঘটছে যে দল 2-3 দিন আগে আমাকে একটা অনুরোধ জানিয়েছে যে আমাকে তালিকা দেবার জন্য, যেহেতু আমি বলেছি যে দলে এই ঘটনাগুলো ঘটছে, দলের নেতাকর্মীরা এগুলো করছেন, এবং আমাকে 168 পাতার একটি রিপোর্ট দিতে হচ্ছে। আমি জানি না এই রিপোর্টের পরে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে বা কতজনের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়া যাবে। সো এটা তো আমাদের পলিটিক্যাল কালচার। এখন আপনি যদি একটা নির্বাচন দিয়ে দ্রুত বিষয়টিকে হ্যান্ডেল করার চেষ্টা করেন, আপনি সেটা করতেই পারেন, কিন্তু তার পরিণতি কতটুকু ভালো হবে সেই প্রশ্নটি আমি রাখছি। আর দ্রুত নির্বাচনের যদি বাংলাদেশের প্রেক্ষাপটে একটু জানতে চাই যে আমরা তো আসলে রাজনীতির সংস্কার নিয়ে কথা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কথা বলছি, সেই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটটাও যদি একটু চিন্তা করি যে আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের নানা ধরনের সংকট তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই যেটা হয় একটা অভ্যুত্থানের পর, একটা বিপ্লবের পর। সেই সংকটগুলোর প্রেক্ষাপটে এখন নির্বাচনটা কতটুকু জরুরি বলে আপনি মনে করছেন, সেই যদি একটু ছোট করে নেই। আমি একটা কথা বলি, কিছু সংস্কার করে, যেটি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, কিছু সংস্কার করে যে সংস্কারগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে যাচ্ছে, এবং বাকি সংস্কারগুলোর ব্যাপারে যেই বিষয়গুলোতে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটা দাগে একটি ঐক্যমত তৈরি হয়েছে, সেগুলোর একটা চার্টার করে যে যেই দলই ক্ষমতায় আসুক তাকে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, এবং তারা যদি ইমপ্লিমেন্ট না করে তার কনসিকুয়েন্সও তাদেরকে ভোগ করতে হবে। সো এরকম এক ধরনের জেন্টলম্যান এগ্রিমেন্ট ছাড়া
এই মুহূর্তে আমি আসলে কোনো সমাধান দেখতে পাচ্ছি না, বিকজ অনির্দিষ্টকালের জন্য এভাবে চলাটাও জাতির জন্য খুব আশাদায়ক নয়। এই সরকারের ব্যাপারে যে কথাটা আমি শুরু থেকে বলছি, যদি দুটো তিনটা জিনিস, সাধারণ মানুষের প্রাত্যহিক কনসার্ন কোনগুলো, আমি ঠিক আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে কিনা, তার জীবনযাত্রার নিরাপদ আছে কিনা, এই কয়টা জিনিস খুব মোটা, খুব বেশি কিছু না, এগুলো যদি সে এনশিওর করতে পারতো তখন পরিবেশটা অনেক বেটার হতো এই সংস্কারগুলো নিয়ে আলোচনা করার, ডিবেট করার, তর্ক বিতর্ক করার। কিন্তু এখন তো আসলে আমাদের দৈনন্দিন জীবনটাই খুব বেশি নিরাপদ নাই। সো এরকম জায়গায় আমাদের কাছে মনে হয় যে এইরকম বড় বড় সংস্কার নিয়ে আলাপটা করব, কিন্তু আমাদের ডে টু ডে লাইফের নিরাপত্তা বা ডে টু ডে লাইফের যে চাহিদাগুলো, সেগুলো সরকারের আগে নজর দেওয়ার দরকার রয়েছে। দফা ছিল, একটাই দাবি ছিল হাসিনাকে স্টেপ ডাউন করতে হবে, হাসিনাকে নামতে হবে। কিন্তু এরপরে যত সময়ে এগোলো, যত সামনের দিকে দিন পার হলো, তত প্রত্যেকটা মানুষ তার যার যার হিসাব নিকাশের খাতা খুললো। ধরুন যেই ব্যক্তিটি একটি রাজনৈতিক দল করে, সেই রাজনৈতিক দলের একটা নিজস্ব পরিকল্পনা আছে, তাদের নিজস্ব লাভ ক্ষতির হিসাব আছে। সো সেই দলটি তার লাভ ক্ষতির হিসাব থেকে কথা বলবে। আবার যারা অন্য কোনো দল করছে তারাও তাদের, ফর এক্সাম্পল শুরুতে কিন্তু জামাত বলেনি যে দ্রুত নির্বাচন চায়, তারা বলেছিল নির্বাচনের জন্য আমরা অভ্যুত্থান করি নাই, আমাদের আরো সময় লাগবে, বিকজ তাদের মনে হয়েছিল যে তাদের দলটাকে আরেকটু গুছিয়ে নিতে তাদের আরেকটু সময় লাগবে। এখন যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে উঠছে, ডেফিনেটলি যত বেশি সময় তারা পাবে তারা আরেকটু ওয়েল অর্গানাইজড হবে, আরেকটু মানে রুট লেভেলে, গ্রাসরুট লেভেলে তারা তাদের কমিটি দিতে পারবে, তাদের লোকজন জড়ো করতে পারবে, একটা ভোটের মাঠে অনুকূল অবস্থায় তারা যাবে। সো প্রত্যেকে যার যার হিসাব নিকাশ থেকে বসছে। তবে এখান থেকে মানুষের যে জায়গাটা পিক করার, ফর এক্সাম্পল বিএনপি দ্রুত নির্বাচন চাইছে, কারণ যত দ্রুত হবে তত বেশি আসন পাবে, যত সময় যাবে তত নানান তথ্য সামনে আসতে থাকবে এবং মানুষের একটা, এবং নতুন দলের যে জায়গার কথা বলছেন সেটিও তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে, এবং তারা চাচ্ছে দেরিতে তাদের হিসাব থেকে। বাট মানুষের কোথায় ফোকাস করার কথা, মানুষের যেখানে ফোকাস করা উচিত, বা এই পুরো দ্বন্দ্ব কোন্দল থেকে যেই জায়গাগুলো উঠে আসে, সেটা হচ্ছে যে একটা পরিবর্তনের আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং এই পরিবর্তনটি সত্যি কাগজে কলমে লিখে সব পরিবর্তন হয় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানও আপনাকে সুশাসনের নিশ্চয়তা দিতে পারে না যদি না আপনি সদিচ্ছা থাকে আপনার, এবং দিন শেষে মানুষের কাছে আপনাকে ফিরতে হয়। যেটি জায়েদ বারবার বলে যে ইলেকশন প্রসেসটা যদি ম্যানিপুলেটেড না হয়, প্রসেসটা যদি চলতে থাকে, দিন শেষে একটা অবস্থায় গিয়ে একটা জাতি দাঁড়ায়। তো ওই জায়গাগুলো, ওই মোটা দাগের জায়গাগুলোতে ঐক্যমতে আসা এবং পরিবর্তন, রাজনীতির গুণগত পরিবর্তনের যে আওয়াজটা এসছে, এটাকে আমি খুবই পজিটিভলি নেই, বিকজ দীর্ঘ সময় আমাদের ওই কথা শুনে গেছে, আই হেট পলিটিক্স জেনারেশন আমরা। সো ওই জায়গাটা থেকে একটা পরিবর্তন, ওই জায়গাটা থেকে দেশের রাজনীতিতে মেধাবীদের কন্ট্রিবিউশন যতটা বাড়ানো যায়, এটি একদিনে হবে না, এক বছরে হবে না, এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। ধন্যবাদ। সংবিধানে আপনি যত ভালো ভালো কথাই বলুন, ফর এক্সাম্পল এখন যে সংবিধানটা এক্সিস্টিং, সেখানে কি ভোট চুরির কথা বলা আছে? সেখানে কি গুম বিচার বহির্ভূত হত্যার কথা বলা আছে? সেখানে কি দুর্নীতির কথা বলা আছে? বলা তো নাই। সুতরাং বিশ্বের শ্রেষ্ঠ সংবিধানটাও আপনাকে কোনো নিরাপত্তা দিতে পারবে না যদি না আপনি একজন ভালো শাসক নির্বাচন করতে ব্যর্থ হন, এক। আর দুই হচ্ছে, গ্রেট ব্রিটেনে তো অসাধারণ ডেমোক্রেসি, সেখানে মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশের চেয়ে অনেক ভালো, সেখানে তো কোনো সংবিধানই নাই, আনরিটেন কিছু কাস্টম, কিছু কনভেনশন, কিছু রুলস, এই হলো তাদের সংবিধান। তো সুতরাং একেবারে যেটার কোনো অস্তিত্বহীন, সেটিও আপনাকে সুশাসন দিতে পারে যদি আপনি সেই ব্যবস্থাটাকে চালু করতে পারেন, এবং যারা হাল ধরবেন সেখানে আপনি সঠিক মানুষকে বসাতে পারেন। সেজন্য আমি আরেকটা কথা বারবার বলি, ভোট কিন্তু ভীষণ মূল্যবান। আমাদের দেশে ৫,০০০ টাকা, ১,০০০ টাকা, ৫০০ টাকায় ভোট আসলে এদিক সেদিক চলে যায়। আমাদের দেশে একটা সময় ছিল 7 আপ, কোকা-কোলা খাইয়েও ভোট পাওয়া যেত। ভোটটা কিন্তু এত সস্তা না। ভোটটা নির্ধারণ করবে আপনার পরবর্তী সময়